আচ্ছা, আসসালামু আলাইকুম। তোমাকে ক্লাস শেষে পড়া ধরবো। হ্যাঁ, তোমাদের ক্লাস শেষে পড়া ধরবো। ধরা পড়া ধরবো। 15 হচ্ছে কি? এই তোমাদের জরিমানা 4 টাকা হয়ে গেছে। 4 টাকা দাও না হলে 5 টাকা দাও। জানালে যে জানালে না, তুমি তো 5 টাকা আছে না 6 টাকা আছে? তাহলে 5 টাকা দিলে জরিমানা দাও 5 টাকা। 6 টাকা দিলে জরিমানা দিতে হতো না। এই যে 7 ঘন্টা আচ্ছা আচ্ছা, খুচরা কয় টাকা? খুচরা করে দাও, 10 টাকা আন্টি করে দাও। আচ্ছা, পরের দিন দিও না হলে দেখো ওই যে তাহলে দাও, ওকে 5 টাকা দাও, ও 10 টাকা দিচ্ছে, তাহলে তো হলো। হ্যাঁ, সেটা তো ক্লাস শেষে ধরবে, এখন পরের। হ্যাঁ, আসলে তাই। আচ্ছা, তাহলে লসিকা তন্ত্র দেখো, লসিকা তন্ত্র কাকে বলে? এটা ময়মনসিংহ 21 সালে কয়ের জন্য কিন্তু আসছিল। লসিকা তন্ত্র কাকে বলে? আচ্ছা, আসলে লসিকা তন্ত্র নাম কেন হচ্ছে? কারণ দেখো, লসিকা কিন্তু শুধু লসিকা নালী তা তো না। লসিকা নালীতে আমরা জানি লিম্ফ নোড থাকে, আবার কিছু থাকে হলো লসিকা গ্রন্থি। নরমালি গ্রন্থি আর লসিকা গ্রন্থির মধ্যে একটু পার্থক্য আছে। হ্যাঁ, যে যেমন ধরো আমাদের টনসিল, এটা হলো লসিকা গ্রন্থি। আর আমাদের কাঁধে বা গোটা শরীরে ছোট ছোট যে মাংসপেশির মতো ছোট ছোট যে স্থিত অংশ আছে, ওগুলোকে বলা হয় লসিকা পর্ব বা লসিকা নোড। তাহলে আর এমনি গ্রন্থি, এই গ্রন্থি তো আমরা জানি এনজাইম ক্ষরণ করে অথবা হরমোন ক্ষরণ করে, কিন্তু লসিকা গ্রন্থি যেটা বলছি, টনসিল বলছি, প্লিহা বলছি, এইগুলা কিন্তু এরকম এনজাইম বা হরমোন এসব ক্ষরণ করে না। প্রতিরক্ষার জন্য যে প্রোটিন ক্ষরণ করা দরকার সেগুলো করে। লসিকা যেটা আমরা বলছি পর্ব বা নোড, যদি এগুলা ধরো এইসব, এরাও কিন্তু শ্বেতকণিকাকে ট্রেনিং দিয়ে রক্ত স্রোতে পাঠিয়ে দিচ্ছে। তাহলে পার্থক্য আছে, তাই না? এমনি গ্রন্থি আর লসিকা গ্রন্থি এর মধ্যে পার্থক্য বোঝা গেল যে এমনি গ্রন্থি যেটা, গ্রন্থির সরল বাংলা অর্থ কি বলতো? মানে গ্রন্থি বলতে আবার কি বুঝি? হ্যাঁ বলো। না, থলে থাকে। লসিকা কাকে বলবো? মানে লসিকা কাকে বলবো? লসিকা বলছি, গ্রন্থি কাকে বলবো? হ্যাঁ, গ্রন্থি কাকে বলবো? হ্যাঁ, তোমাদেরকে কিন্তু অনেকটা ঠিক বলছে। আজকে পরীক্ষা থাকলে ডিএনসি না হলো আরএনসি হলো। হ্যাঁ, কারণ অনেকটা ঠিক বলছে। গ্রন্থি বলতে বোঝায় এমন কোন কোষ বা কোষগুচ্ছ যারা রস ক্ষরণ করে, অর্থাৎ যে কোষ বা কোষগুচ্ছ রস ক্ষরণ করবে তাকেই বলা হবে গ্রন্থি। যারা রস ক্ষরণ করে তাদেরকে গ্রন্থি বলা হয়। রস ক্ষরণ করলে সেটা গ্রন্থি। বুঝতে পেরেছো? তাহলে হচ্ছে যে এখন ওই গ্রন্থি রস ক্ষরণ তো নরমালি যে এই যে এখানে যে গ্রন্থিগুলো আছে এরাও তো রস ক্ষরণ করছে। হ্যাঁ, বিভিন্ন প্রোটিন জাতীয় পদার্থ রস আকারে রক্ত স্রোতে পাঠাচ্ছে। তাহলে লসিকা গ্রন্থিও বলা যাচ্ছে, কিন্তু লসিকা গ্রন্থি আর নরমাল গ্রন্থির মধ্যে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি কিছুটা, তাই না? এই তো লসিকা তন্ত্র কখন হচ্ছে? নালী আছে, এর সাথে গ্রন্থি আছে, এর সাথে নোড আছে, মানে ছোট ছোট স্থিত অংশ আছে। তাহলে যখন হচ্ছে একাধিক অঙ্গ মিলে একসাথে কাজ করে তখনই কিন্তু আমরা তন্ত্র বলে থাকি, তাই না? যেমন পরিপাক তন্ত্র বলি না? এখানে দেখো মুখ ছিদ্র, খাদ্যনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত অনেকগুলো অঙ্গ যখন একসাথে কাজ করে তখন তাকে তন্ত্র বলা হয়। তো এই জন্য কিন্তু এটাকে লসিকা তন্ত্র বলা হচ্ছে। যদি এখানে লসিকা নোড, লসিকা গ্রন্থি না থাকতো, শুধু নালী থাকতো, তাহলে কিন্তু এটাকে লসিকা তন্ত্র বলা হতো না, এমনি লসিকা নালী বলতাম। তো লসিকা তন্ত্র বলার কারণ এখানে আলোচনা হবে সবকিছু মিলে, নালী বিষয়ে আলোচনা হবে, আবার নোড বিষয়ে বা গ্রন্থি বিষয়ে আলোচনা হবে, এই জন্য এর নাম হলো লসিকা তন্ত্র। তাহলে লসিকা তন্ত্র কাকে বলে? ময়মনসিংহ 21 সালে কয়ের জন্য একবার আসছিল। আর এখানে সাল না লাগলেও বৈজ্ঞানিকের নাম, যে দুইজন বৈজ্ঞানিক সর্বপ্রথম মানুষের লসিকা তন্ত্রের বিবরণ দেন। আর দ্বিতীয় নম্বরে মনে রাখতে হবে, লসিকা তন্ত্রকে কখনো কখনো দ্বিতীয় সংবেদনতন্ত্র বলে অভিহিত করা হয়, তাই না? আচ্ছা, আগের একটু রিক্যাপ করি যে লসিকাটা
কেন দরকার হয় আমাদের শরীরে লসিকা নালী বা লসিকা, এটা কেন দরকার? প্রথমে ছেলেরা বলো তো, লসিকার দরকার কেন? কতটুকু মনে আছে? লসিকার দরকার কি? লসিকার বাংলা অর্থ কি আগে বলো? স্বচ্ছ পানি। এই তো আজকে কিন্তু পরীক্ষা থাকলে ডিএমসি হয়ে যাবে, সরাসরি বলতে পারছে। হ্যাঁ, তাহলে লসিকার সরল বাংলা অর্থই কিন্তু আসলে স্বচ্ছ পানি। তাহলে এই স্বচ্ছ পানিটা প্রথম কথা হলো কোথায় হয়? স্বচ্ছ পানি কোথায় হয়? যে কোনো অর্গানে যেখানে ধমনী যায়, তাই না, অপর পাশে শিরা থাকে, এদের মাঝে এই স্বচ্ছ পানিগুলা কৌশিক নালিকার প্রাচীর ভেদ করে টিস্যুগুলার আশেপাশে জমা হয়, তাই না? তো আসলে এটা কেন জমা হলো মনে আছে? কেন জমা হলো? কৌশিক নালিকার প্রাচীর ভেদ করে জমা যে হলো, কেন জমা হলো? কারণ প্রেশার বেশি, কৌশিক নালীতে প্রেশার বেশি। কৌশিক মানে কি বলেছিলাম? কৌশিকের বাংলা অর্থ কি? কৌশিকের বাংলা অর্থ কেশ না, কেশ। কৌশিক মানে কেশ, চুলের মতো, চুলের মতো। হ্যাঁ, এই জন্য নাম হলো কৌশিক। তাহলে চুলের মতো চিকন, এই জন্য প্রেশার হয়, প্রেশারে রক্তের উপাদানগুলো বের হয়ে যায়, দিয়ে অন্যান্য কোষগুলোকে সিক্ত রাখে, তাই না, বের হয়ে যায়। কিন্তু এরকম বের যদি বারবার হতেই থাকে, তাহলে একসময় রক্তের মধ্যে সকল পুষ্টি ঘাটতি হয়ে যাবে না, তখন মানুষ মারা যাবে। তাই এগুলোকে বের করার জন্য আবার অতিরিক্ত একটা নালী, সেটাই হলো লসিকা নালী, তাই না? এখন এদেরকে প্রেশার দিয়েও আনতে হবে, সেই কারণে এখানে লসিকা নোট থাকে, যারা পাম্প করে যারা শরীরে আবার শিরাতে ফিরিয়ে নিয়ে আসে, তাই না? তাহলে হচ্ছে এই জন্য লসিকা তন্ত্র নামকরণ বোঝা গেল। আচ্ছা, এবার আমরা চলে আসি হলো, দেখো লসিকা নালী, যে লসিকা নালী দুই ধরনের, একটা বলা হচ্ছে অন্তর্মুখী লসিকা নালী, একটা বহির্মুখী লসিকা নালী। তো অন্তর্মুখী কখন জানো? যখন হচ্ছে লসিকাগুলা এই যে নোট আছে, নোট বরাবর যখন আসবে, তখন এর নাম হবে অন্তর্মুখী, অন্তর্মুখী। আর যখন পরবর্তীকে বের হয়ে যাওয়ার পথটা হবে, একটা নোট থেকে যখন যেতে শুরু করবে, তখন এখানকার লসিকা গুলাকে বলা হবে বহির্মুখী। এটাই হলো মূল কথা আর কি, এটা হলো মূল কথা। এখন লসিকা তন্ত্র দুই ভাগে ভাগ করা হয়েছে আমাদের, একটা হলো ডান লসিকা নালী আর একটা হলো থোরাসিককে বাম লসিকা নালীও বলা যায়। হ্যাঁ, তবে এই থোরাসিক বলার মেইন কারণ বুক অঞ্চলে খুব বেশি পরিমাণ আছে, বাম দিকে বুক জুড়ে আছে, এই জন্য থোরাসিক নাম দিয়েছে, বাম না দিয়ে। আর ডান দিয়েছে, ডান দিক করেই বেশি, ডান কাঁধ, ডান হাত, ডান সাইডে বেশি আছে যে লসিকা নালীগুলা, তাকে বলা হচ্ছে ডান লসিকা নালী, তাই না? আর বাম লসিকা নালী যেটা আসলে বাম দিকে বা বুক অঞ্চলে খুব বেশি পরিমাণে আছে, এই জন্য এরকম নামটা হয়েছে। এগুলো পড়লে অবশ্য বুঝতে পারবা। তবে এখানে একটু জ্ঞানমূলক কোশ্চেন আছে, যেমন ল্যাকটিয়াল কাকে বলে? তুমি জানিস না? জানালে তো মা আজকে আবার একটু জরুরি না, ভালোই উঠতেছিল। হ্যাঁ, বলছি তুই জানিস না? আমি না মেসেজ দিলেই হবে। আচ্ছা, ল্যাকটিয়াল কাকে বলে? মনে রাখবা, ল্যাকটিয়াল আর কাইল এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, ল্যাকটিয়াল আর কাইল। হ্যাঁ, ল্যাকটিয়াল আর কাইল কি দেখো, ল্যাকটিয়াল মানে অসংখ্য সূক্ষ্ম লসিকা নালী, অসংখ্য সূক্ষ্ম লসিকা নালীকে বলা হয় ল্যাকটিয়াল। অসংখ্য সূক্ষ্ম লসিকা নালীকে বা লসিকা জালককে বলা হয় ল্যাকটিয়াল। ল্যাকটিয়ালের বাংলা অর্থ যদিও সাদা, তাই না? ল্যাকটো মানে দুধ, দুধের মধ্যে সাদা। আর ল্যাকটিয়ালের মধ্যে ল্যাকটিয়ালের মধ্যে, এটা তো নালী, তাই না? এর মধ্যে যে সাদা উপাদানের যে লিপিড কণাগুলো আছে, ওইগুলাকে বলা হয় কাইল। কাইলোস মানে স্নেহকণা, কাইলোস মানে স্নেহকণা। তাহলে ল্যাকটিয়াল আর হচ্ছে কাইলের মধ্যে পার্থক্য বোঝা গেল। ল্যাকটিয়াল হলো লসিকা নালী, যে সূক্ষ্ম যে লসিকা নালীগুলো গোটা শরীরে ছড়িয়ে ছিটে আছে, তাই না? তো এইগুলাকে ল্যাকটিয়াল বলা হয়। ল্যাকটিয়াল মানে হলো লসিকা নালী সমূহ, মানে যেখানে জালকের মতো ছড়িয়ে থাকে, এটাকে ল্যাকটিয়াল বলে। ওর ভিতরে যখন আর কি লিপিড যদি থাকে, লিপিড কণা থাকে, তখন ওর নাম হয় কাইল। লিপিড কণা থাকলে ওর নাম হয় কাইল। তো লসিকা তন্ত্র এটাও সৃজনশীল হিসেবে ডান লসিকা থোরাসিক পর্যন্ত, এইটুকু পর্যন্ত লিখলে হবে। এবার দেখো লসিকা গ্রন্থি, এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য পড়তে হবে। হ্যাঁ, লসিকা গ্রন্থি দেখো পাওয়া যায়, একটা হলো লিম্ফ নোড, এটা হচ্ছে অসংখ্য আছে, যারা ছোট আর কি, হ্যাঁ, তাদেরকে লিম্ফ নোড বলে। আর বড়গুলা হলো টনসিল, প্লিহা, থাইমাস, লাল অস্থিমজ্জা, এরা হলো বড় গ্রন্থি।
কিন্তু এরা হলো লসিকা গ্রন্থি। তো প্রথমে দেখো লিম্ফোনোড। লিম্ফোনোড কতগুলো আছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে লিম্ফোনোড আছে হচ্ছে 400 থেকে 700 লিম্ফোনোড থাকে আমাদের শরীরে, 400 থেকে 700 লিম্ফোনোড থাকে। তবে এখানে তোমার হচ্ছে যে তাহলে এখন দেখো যে লসিকা, এইখানে একটা কোশ্চেন আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 24 সালে, সেটা হলো যে এইভাবে আসছিল, লসিকা যখন রক্ত সংবহনতে ফিরে যায় তখন তা লিম্ফ নোডে পরিস্থিত হয়। অর্থাৎ হলো লসিকা যখন রক্ত সংবহনতে ফিরে যায়, অর্থাৎ লসিকা ধরো রক্ত থেকে রক্ত সংবহনে আসলো, এখন ওর মধ্যে জীবাণু টিবাণু থাকে, তো মানে লসিকার মধ্যে জীবাণু থাকে, ওই জীবাণুগুলা এই যে নোডগুলো আছে না, এই নোডগুলাতে কিন্তু কি আছে, যে ম্যাক্রোফেজ আছে, লিম্ফোসাইট আছে, এর ভিতরে এরা মানে ঘাঁটি বসায় আছে, প্রচুর পরিমাণে এরা থাকে আর কি। তো যখন এই দিক দিয়ে যাইতে লাগে তখন ওই এরা কি করে, ঘাঁটি থেকে তখন হলো মিসাইল মারতে শুরু করে, দিয়ে মনে করো সব জীবাণু মারতে যায়, পরিশ্রুত হয়, এই লসিকা নোডে পরিশ্রুত হয়, ওখানে গেলেই ওরা সব ক্লিয়ার করে দেবে এরকম। হ্যাঁ, তো ওদিক দিয়ে যাওয়া ছাড়া ওর উপায় নয়, ওদিক দিয়ে যাবে। তো এটা আসছিল জাহাঙ্গীরনগরে, যে লিম্ফোনোডে পরিচিত কে হয়, মানে এই যে রক্ত সম্বন্ধে ফিরে আসে তখন লসিকা লিম্ফোনোডে পরিচিত হয়। কোথায় পরিচিত হয়? লিম্ফোনোডে। এটা আসছিল কোথায় কোথায় পরিচিত হয়? লিম্ফোনোডে, এই এরকম হবে। আচ্ছা, এরপর দেখো টনসিল। টনসিলের সরল বাংলা অর্থ কিন্তু আসলে বাদাম, বুঝছো? বাদাম বা বিচি এরকম বলা হয়, মানে দেখতে একটু বাদামের মতো লাগে দেখতে, তাই এরকম নাম হয়েছে। টনসিল মানে হলো যে বাদাম বা বিচি। তো এই টনসিল হলো যে 3 রকমের বলা হচ্ছে, যে একটা হলো প্যালেটাইন। প্যালেটাইন কথাটা আসছে প্যালেট থেকে, হ্যাঁ, প্যালেট। প্যালেট মানে কি, যে উপরের দিকে যে ছাদের মতো যে গঠন, যেমন প্যালেট মানে কি তালু বলা যেতে পারে, তালু। যে আমাদের যে উপরের যে তালু আছে না, হ্যাঁ, উপরের তালু থেকে শুরু হয়ে আমাদের এত পর্যন্ত ঝুলছে টনসিলটা, কিন্তু শুরু হচ্ছে কোথা থেকে? আমাদের তো উপরে যে তালু আছে না, ভিতরের দিকে যে তালু আছে না, ওই তালুর ওখান থেকে উৎপন্ন হয়েছে, হয়ে নিচের দিকে এইখানে এর কাছাকাছি আছে, একবারে এখানে নাই। যদি খুলে যায় তাহলে আমরা হাত দিলে বুঝবো, নরমালি বোঝা যাবে না। হ্যাঁ, তবে রাস্তাটা কিন্তু টর্চ লাইট ধরে মুখ হাত করলে টনসিল দেখতে পাবে, কারণ ওই এমনি দেখা যায়, বুঝছো? যে আর ফুললে তখন এইদিকে ফুলে ওঠে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি কিন্তু এইখানে যে থাকে তা না, এর তো অনেক গভীরে আসে কিন্তু ওই যে প্যালেটাইন মানে প্যালেট মানে তালু, উপরের তালুর 2 কিনারাতে এরা তৈরি হয়েছে, 2 কিনারাতে আছে, এদের নাম হচ্ছে প্যালেটাইন। এদের নাম হচ্ছে প্যালেটাইন, যেখানে আছে সেই অনুযায়ী নাম হয়েছে, যেখানে আছে সেই অনুযায়ী নাম হয়েছে। আমরা বাংলাদেশে থাকি তাই আমরা বাংলাদেশি না, এরকম আর যে যেখানে থাকে সেই অনুযায়ী নাম হয়, তাই না? এই তারপরে দেখো যে অ্যাডেনেট। অ্যাডেনেট নাম হচ্ছে আসলে দেখতে গ্রন্থির মতো। হেরেঞ্জিয়াল মানে কি বলতো? ষড়যন্ত্রের মতো। গলবিল। ল্যারিংস হলো ষড়যন্ত্র, হ্যারিংস মানে হলো গলবিল। হ্যারিংস মানে কি? গলবিল। হ্যারিংস মানে হলো গলবিল। তাহলে হেরেঞ্জিয়াল মানে কি? গলবিলে হয়েছে এটা। তাহলে এখানে যে টনসিলটা হয়েছে এটা হলো গলবিল অঞ্চল। গলবিল তো জানো আমাদের হলো নাসা গলবিল আছে যেখানে, না নাক ছিদ্র, নাকের যে অন্তঃছিদ্র যেটা, ওইটা শেষ হয়ে গেছে, ওইখানে মনে করো একটা টনসিল আছে, না অন্তঃনাসাতন্ত্র শেষ হওয়ার পর, তো ওই জায়গাটা অনেক ফাঁকা না, তো ফাঁকা বলে এটার নাম হলো গলবিল। গলবিল মানে কি? গলবিল মানে গলা, বিল মানে কি? প্রশস্ত এরিয়া, মানে গলার প্রশস্ত এরিয়া, এটাকে বলে গলবিল। আমরা কিন্তু বাংলা জানি না, তাই না? বাংলা জানি না, হ্যাঁ, পড়তেছে মাতৃভাষায়, কিন্তু হচ্ছে যে অর্থ বুঝো না। হ্যাঁ, গলবিল কেন নাম হলো গলবিল ওরা জানার দরকার নাই, হ্যাঁ, তাই না? এরকম না, তো শিখছে মাতৃভাষায়, বেশি জানলে সমস্যা। হ্যাঁ, এখন দিন দিন বুঝছো অনেক আপডেটেড বাচ্চা আসছে, আর নতুন যারা আসবে তোমাকে ধুয়ে খাবে, বলবে যে এগুলা অর্থ কি বলো, বুঝছো? আমার অ্যানসার দেওয়ার দরকার নেই কেন? তোমার যদি ধরো এখন তোমারই মনে করো বাচ্চা
মানে বড় হয়েছে হয়েছে তা আব্বু তুমি তো সায়েন্সে পড়ছো, তো এটা বাংলা অর্থ কি, তখন তুমি বলবো আমি জানি না। ওরা জানে আমি আউটডেটেড হয়ে গেছি। এটা জানে। আচ্ছা, তা বলবে যে আব্বু হচ্ছে কারণ আমার পড়া তো জানি, আমার আব্বু ধরতে পারবে না, বুঝলেন? না তো ওদের বাচ্চাকে সায়েন্সে পড়াবেন তাহলে তো আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এরপরে দেখো লিঙ্গুয়াল। তোমরা জানো লিঙ্গু মানে হলো জিহ্বা, তাই না? তাহলে জিহ্বার পিছনে, জিহ্বার পিছন দিকে এটা হয়েছে আমাদের যে জিহ্বার আগাতে এটা, তাই না? একবারে জিহ্বার পিছন দিকে এখানে একটা লসিকা গ্রন্থি আছে বা টনসিল আছে, এর নাম হলো লিঙ্গুয়াল। তাহলে এইগুলো এমসিকিউ জন্য, সবই এমসিকিউ। হ্যাঁ, আমরা সাধারণত টনসিল বলতে প্যালেটাইনকে বুঝি। তাহলে টনসিল বলতে মূলত প্যালেটাইনকেই আমরা টনসিল বলি। আমরা সাধারণত যে টনসিল বলি প্যালেটাইন, এটা হলো টনসিল। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে যে এরপরে লাস্টে একটা আছে যে টনসিলাইটিস কি, মানে টনসিলে যদি ইনফেকশন হয় তাহলে এখানে যে ব্যথা ব্যথা হবে ওইটাকে বলা হচ্ছে টনসিলাইটিস। ওই যে ওই যে ব্যথা ফুলে টুলে যায়, ব্যথা ব্যথা হয়। হ্যাঁ, আবার হ্যাঁ। কিছু সমস্যা হয়। হ্যাঁ, আর লাস্টে আরেকটা আছে দেখো টনসিলেক্টমি। একটমি মানে হলো কেটে ফেলা, অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলা, একটমি। হ্যাঁ, এরকম বানানো আর কি, একটমি। একটমি মানে হলো কেটে ফেলা, অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলা, এটা হলো একটমি। তাহলে আগে আছে কি টনসিল, তার মানে কি টনসিল কি কেটে ফেলা, সুস্থ অবস্থায় তার কেটে ফেলবে না, এমন ইনফেকশন হচ্ছে যে ওটা 12টা বাজে গেছে, তখন ওটা কেটে ফেলা। বুঝছো? তাহলে তো যাদের এটা কেটে ফেলা হয় তাদের একটু বেশি ঠান্ডা ঠান্ডা লাগার প্রবণতা বেড়ে যায়, কারণ এই অনেক প্রতিরক্ষার কাজ করে। তুমি একটা ঘাঁটি মনে করো উড়াই দিচ্ছ, তাহলে তো তোমার একটু অসুখ বিসুখ হবে। একটা ঘাঁটি তুমি উড়াই দিচ্ছ না, তাই না? আমেরিকার চাপে ঘাঁটি উড়াই দিচ্ছ মনে করো, এরকম একটা ব্যাপার। এই আর কি। এইগুলো বিষয়। তাহলে এবার আমরা চলে আসি প্লীহা সম্পর্কে। প্লীহা দেখতে কেমন এটা মনে রাখবো। প্লীহাকে স্প্লিন বলে ইংরেজিতে, তাই না? বাংলায় প্লীহা বলে। আর আরেকটা বাংলা কি? পিলা। আরেকটা বাংলা কি? প্লীহা। এটা বাংলা হলো, তোমরা এই বাংলার বাংলা জানো না যে আসলে এটা কি, হ্যাঁ তাই কি না? আর কি বলেন স্যার? যেটা খাঁটি মাতৃভাষা, এগুলো কিন্তু সংস্কৃত ভাষা, বুঝছো? আচ্ছা, খাঁটিটা বলেন। আর খাঁটি মাতৃভাষা হলো মুষ্টিবদ্ধ, দেখতে মুষ্টিবদ্ধের মতো, দেখতে মুষ্টিবদ্ধের মতো, বুঝছো? দেখতে মুষ্টিবদ্ধের মতো। আমাদের ভাষার মধ্যে সংস্কৃত ভাষা আছে, ফার্সি ভাষা আছে, উর্দু ভাষা আছে, অনেক ভাষা কিন্তু আছে। সবই বাংলায়। সবই বাংলা, কিন্তু যেই বাংলা তুমি নিজে বুঝোই না সেটা আবার কি বাংলা হলো, জানোই না যেটা আর কি, তাই না? সব খাঁটি বাংলা করা যায় না তো। সব খাটে করা না যায়, বুঝতে তো হবে। তাহলে এটার নাম হলো এই কারণে হয়েছে, এটা দেখতে মুষ্টিবদ্ধের মতো, ওই যে হাত মুষ্টি করে থাকলে যেমন হয় ওইটার মতো, এই জন্য এরকম নাম হয়েছে, বুঝতে পারছো? এই তাহলে এখানে আয়তনটাও মনে রাখবা, 13x7x3 এটু পর্যন্ত এমসিকিউ। তারপরে দেখো কাজ থেকে কিন্তু অনেক কোশ্চেন আসছে। কাজ থেকে দেখো, কাজ থেকে কি কি আসছে? মানব ভ্রূণে প্লীহা সব ধরনের রক্তকণিকা উৎপাদন করে। মানব ভ্রূণে এটা আসছে মেডিকেল 20 সালে। হ্যাঁ, এটা আসলে এভাবে, হ্যাঁ হ্যাঁ, তার মানে হচ্ছে যে মানব ভ্রূণে প্লীহা সব ধরনের রক্তকণিকা উৎপাদন করে, বুঝছো? এখন তার করে না, আগে আর কি করতে, এখন ধ্বংস করার কাজ করে, এখন ধ্বংস করার কাজ করে। হ্যাঁ, যখনই যেমন ধ্বংস করে প্লীহাও কিন্তু ধ্বংস করে, প্লীহা আরো বেশি করে ধ্বংস করে। আর আগে কি উৎপাদন করতো, তার মানে যে হলো লালন পালন করলো সেই এখন ধ্বংস মেরে ফেলছে। ব্যাপারটা এরকম, যেমন দেখবার মুরগির বাচ্চা আছে না, মুরগির বাচ্চাকে মুরগির মা কি লালন পালন করে না, যে একটু 3 মাস হয়ে যাওয়ার পরে দেখা যায় ঠোকায়, তখন খেয়াল করছো? মুরগি কৃষ্ণ বুঝবা আমরা আসলে আসলে বাংলা তখন কিন্তু তখন ইয়ে হয়, তখন মানে তখন সৎ মা হয়ে যায়, মানে ওই 3 মাস হয়ে গেলেই হয়। তারপর ওর কাছে যদি খাইতে আসে না, এই মানে অবস্থা খারাপ করে দেবে। তখন মানে ভুলে যায় না কি জানি না, নাকি সৎ মা হয়ে যায়, নাকি পরকীয়া করে ভুলে গেছে বাচ্চাকে, এটা বোঝা যায় না আর কি। হ্যাঁ, না এমন হতে পারে বাচ্চা ভুলে গেছে, পরকীয়া করতে ভুলে গেছে, বাচ্চা আর রাখবোই না। হ্যাঁ, এইটা হয়েছে কিনা ভুলে যায়। সাইকেল এরকম। হ্যাঁ হ্যাঁ, ঠিক, এটা আল্লাহ প্রদত্ত যে তোরা এখন নিজেরা
নিজের ইনকাম তো না, নিজের খাবার জোগাড় করার সক্ষমতা, তাহলে তুই কেন হচ্ছে যে আমার কাছে খাবি, এরকম একটা ব্যাপার। এইটা মনে রাখবা, একটা কথা মাথায় রাখবে কিন্তু, বুঝছো? সব কথা তো আর আব্বা মা বলবে না, তাই না? আমাদেরকেও তো পড়াশোনার পাশাপাশি তোমাদের একটু উৎসাহিত করার জন্য, উদ্দীপ্ত করার জন্য বলতে হবে অনেক কথা। কারণ একটা কথা বলি, মনে পড়লো যে এগুলা ভাববা মাঝে মধ্যে, তুমি যে পশু পাখির মধ্যে যে আচরণ দেখছো, মুরগির বাচ্চার মায়ের মধ্যে যে আচরণ দেখছো, ওই আচরণ কিন্তু ঠিক সেম তোমার মধ্যেও হয়ে যাবে কোন সময়, যখন তোমার পড়াশোনা শেষ হয়ে গেছে কিন্তু তুমি কোনো চাকরি বাকরি করছো না, তখন ঠকাবে না, তবে জিভাতে ঠকাবে। জিভাতে ঠকাবে এমন এমন কথা বলবে। আমি আমার বন্ধুদের কাছে, আমার তো ধরো আল্লাহর রহমতে কখনো একদিনের জন্য আমার বসে থাকতে হয়নি, হ্যাঁ, সাথে সাথে আমার চাকরি হয়ে গেছে। তো কিন্তু হলো আমার বন্ধুদের মধ্যে অনেক আছে ঢাকা ইউনিভার্সিটি করতে কিন্তু চাকরি পায়নি, দেরি হয়েছে চাকরি। তো তোমার হচ্ছে ওই খেতে বসলে, যতবার খেতে বসে ততবার করে দেয়, হ্যাঁ, পড়াশোনা শেষ করছিস, হ্যাঁ হলো ইনকাম করিস না, তোর বৃদ্ধ বাবা কত তোদের পিছিয়ে ইয়ে করবে, এই সেই করে দেয়। তখন টাকা চাইতে লজ্জা লাগে, তখন তো মানে কোনো দরকারও টাকা চাইতে পারে না, একটা করুণ পরিস্থিতি হয়ে যায়। তো ওই পরিস্থিতির সম্মুখীন যেন তোমরা না হও, এই জন্যে খুব বীর বিক্রমে আর কি পড়াশোনা করো। হ্যাঁ হ্যাঁ, বীর বিক্রমে পড়াশোনা করে ক্যারিয়ার তৈরি করার চেষ্টা করো, না হলে কিন্তু তোমাদের ওই মুরগির বাচ্চা আর হ্যাঁ হ্যাঁ খারাপ অবস্থা, ওর থেকে ভালো দেখো, ও কিন্তু বুঝতে পারছে। হ্যাঁ, আজকে পরীক্ষা থাকলে ওর কিন্তু ডিএমসি কনফার্ম হয়ে যাবে, কারণ ওটা বুঝানোর, হ্যাঁ পরীক্ষা নাই, হ্যাঁ হ্যাঁ থাকলে আর কি সাবজেক্টের সাথে দেবে। হ্যাঁ, এটা এটা তুমি এটা মনে করো না যে মেয়েদের মাপ না, সবার জন্য সেম। তুমি মনে করছো যে ওটা খালি ছেলেদের, মেয়েরা যদি পড়াশোনা শেষ করে চাকরি না পায়, চাকরি না করে মানে ঘরে বসে খায়, যেটা ওকে বলে, ঠিকই তোমাকে খোটা দেবে। না, বিয়ে তো সবসময়, বিয়ে কি সবসময় হয়? মানে মানুষের পাত্র খুঁজতে খুঁজতে অনেক সময় হয় না, এরকম হয় না? পড়াশোনা শেষ হয়ে গেছে আর এদিকে ধরো বিয়ে হলো না, এরকম ঘটনা ঘটে না? হ্যাঁ, অবশ্য মেয়েদের একটা প্লাস পয়েন্ট থাকে যে মানে বিয়ে দিতে কিছুটা আর কি, কিন্তু ছেলেদের তো সেই ইস্যু, ক্যারিয়ার তো এটা করে বিয়েও হবে না, বিয়ে হবে না, তো তখন তো আরেক না। ওই জন্য ক্যারিয়ার তৈরি করা সবার জরুরি। হ্যাঁ, ক্যারিয়ার তৈরি করা কেন জরুরি? যেহেতু তোমাকে তো আর ইসলাম নিষেধ করা হয়নি যে তুমি হলো মেয়ে, তাই তুমি কোনো চাকরি করতে পারবে না, তুমি এটা করতে পারবে না, তা না, মেয়েরা সব করতে পারবে, মানে হিজাব করে সব করতে পারবে। দেখো না ইরানের মেয়েরা, ওরা হচ্ছে মিসাইল চালাচ্ছে, ওরা যুদ্ধ বিমান চালাচ্ছে, পাকিস্তানও তাই। তো ওরা তো ইসলামের রাষ্ট্র, মানে ইরান বিশেষ করে ইসলামের রাষ্ট্র, তো ওরা তো তোমার সব মেয়েরা কত অ্যাডভান্স, তাই না? তো তার মানে সবই করা যাবে। তো তুমি সুযোগ থাকলে তুমি অবশ্যই যথেষ্ট হও। কারণ কি, তুমি যখন কিছুই করবে না, সবসময় তোমার স্বামীর কাছে টাকা চাইতে হবে না। তো তখন ধরো অনেক সময় তোমার স্বামীর অবস্থা খারাপ, তোমারও দরকার, তুমি যখন চাইতে তোমার খারাপ লাগছে, এরকম তো হয়, তাই কিনা? এই জন্য কি চেষ্টা করতে হবে, হ্যাঁ, ক্যারিয়ার তৈরি করার। ওটা মেয়েদের বোনাস পয়েন্ট, মানে চাকরি পেলে বোনাস পায়। হ্যাঁ, কারণ হচ্ছে নিয়মে তো স্বামী স্ত্রীর কাছে তো টাকা চাইতে পারবে না। ও হ্যাঁ, স্বামী না, এই ঠিক কথা বলছে না, ছেলেদের এটা বাস্তব কাহিনী বলি, শোনো, এগুলা মাঝে মাঝে ভাববা, পড়াশোনার মনোযোগ বাড়বে, এসব জিনিস ভাবলে পড়াশোনার মনোযোগ বাড়বে, বুঝছো? যে আমার একটা বন্ধুরই ঘটনা আছে, হ্যাঁ, যে ও হচ্ছে যে চাকরিজীবী মেয়ে খুঁজছিল, বিয়ে করবে চাকরিজীবী মেয়ে। তো কেন, তো বলছে যে আমি চাকরিজীবী করবো, তাহলে দুইজনের ইনকামে সুবিধা হবে, মানে অনেক বড় লোক হতে পারবো, দুইজনের ইনকাম অনেকে হয়ও। তো ওই আশায় অনেক শখ করে ও চাকরিজীবী একটা মেয়ে বিয়ে করছে। বিয়ের পরপরই কি হয়েছে জানো, যে ওর না চাকরি চলে গেছে। বিয়ের পরপরই মেয়েটা চাকরি বিয়ে করছে, তার হলো জরায়ু ক্যান্সার হয়েছে। এখন হচ্ছে যে জরায়ু ক্যান্সার হয়েছে, এখন হলো অপারেশন করতে হবে। তখন হচ্ছে এবার স্বামী তার বউকে বলছে, তুমি চাকরি তো 3 বছর করছো, বিয়ে তো 3 বছর পরে হলো, আমারও তো তাই, তাহলে তো তুমি এর মধ্যে তো টাকা পয়সা জমাইছো না? তো বলছে হ্যাঁ জমাইছি, মানে মোটামুটি আমার 1.5 লাখ টাকার মতো জমেছে আর কি। তো বলছে যাক, তাহলে আমি একটু টেনশন ফ্রি হলাম, কারণ আমি আসলে বিয়েতে তোমাকে দেলমোহর দেয়া, তারপরে হচ্ছে মানে কি খাওয়া দাওয়া, এটার সাথে আমার আসলে ক্যাশ একেবারে জিরো হয়ে আছে।
তখন ওর বউ কি বলছে জানো, ও আমাকে এই কথা বলতে যায়, ওর চোখে পানি চলে আসছে। ওর বউ তখন বলছে, তুমি তো খুবই লোভী দেখছি, তুমি বোর ইনকামের দিকে চোখ করছো, বিয়ের 1 মাসের মাথায় এই কথা বলছো। তুমি এত লোভী, এটা তো তোমার দেখে বোঝা যায় না, দেখে তো মনে হয় তুমি ভালো মাছ দেখাতে পারো না। ওকে হাইলি অপমান বলছে যে আমার টাকা, এটার প্রতি তোমার লোক কেন? তোমার দায়িত্ব, তুমি আমার স্বামী, তোমার দায়িত্ব আমার চিকিৎসা করবা। আচ্ছা, রেকর্ড লিখেছে। যেটা বলছে আমার তাই বলছি। বলছে যে এই ওরা কিন্তু শিখলো, ওরা বড়দেরকে এটা বলতেই পারে। তোমার তো তাহলে তো আর টাকা হবে না। তো বলছে কার দায়িত্ব? হাজবেন্ডের দায়িত্ব, বোর মানে অসুখ বিসুখ পোশাক আশাক সব দায়িত্ব কার? হাজবেন্ডের। তুমি আমার কাছ থেকে তোমার লোক কত এমন অপমান, ও আর চাইতে পারে? তখন সে হলো বাধ্য হয়ে ব্যাংক থেকে ঋণ তুলে অপারেশন করছে, করে তখন বলছে, হ্যাঁ না, ও সেটা বলছে যে, বলছে যে আমি সেই দিনের পরেই আমি কিন্তু আর সংসার করতে চাইনি, কিন্তু হলো সমস্যা হলো যে সামাজিকতার একটা কারণে আমি ওকে বাদ দিতে পারছি না। মানে তারা বলে কি আর মানে সেকেন্ড বার বিয়ে হয়, বিয়ে হবে কিন্তু ভালো আর হবে, উভয়ের জন্যই তো ডিসকোয়ালিফাই না। তুমি একটা করে, এটা কি এমন যে একটা করলা, এটা বদলায় আবার আরেকটা, এরকম কি হয় জীবনে একবার? এটা তো না। এটা যদি এমন হচ্ছে হ্যাঁ কম্পিউটারে ডাউনলোডের মাধ্যমে তুমি একটা বউ বানছো, হ্যাঁ ওটা আবার ডিলিট করে আরেকটা করছো, এটা ভিন্ন কথা। বুঝতে পারছো? আচ্ছা, এইটা বললাম তাহলে সব বউরা যে এরকম হয় তা না, কিন্তু এরকম ঝুঁকিও আছে, এরকম ঝুঁকি, এরকম মেয়েও থাকে, এরকম ছেলে যেমন থাকে এরকম মেয়েও থাকে। অনেক চাকরিজীবী মেয়েরা আছে, বেকার ছেলেকে বিয়ে করে তো করে, কিন্তু কোনো খোটা মোটা কিছু দেয় না, এরকম আছে। ভালো মন মানসিকতা। এখন ছেলেরা এখন চিন্তা ভাবনা করতেছে যে পড়াশোনা না করলে একটা ভালো মন মানসিকতা দেখবে। আগে সুমন ভাই ওরা ছেলেরা কিন্তু একটু উৎসাহিত হলো, যার চাকরি না করলে একটা চাকরিজীবী মেয়ে করিও। তোমাকে তো রান্না বান্না করতে হবে, যে উল্টা দায়িত্ব চেঞ্জ হয়ে যাবে। তোমাকে রান্না বান্না করতে হবে, তোমার ওই বাচ্চা হবে না, বাচ্চাকে সুযোগ করাতে হবে, সব কিছু তোমার। খালি দুধটাই খাওয়াতে পারবে না, তাছাড়া সব কাজ তোমার করতে হবে। আচ্ছা, তাহলে দেখো এরপরে বলছে প্লীহাকে রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক বলে। এইটা কিন্তু এটা আসছে জগন্নাথ ইউনিভার্সিটি 24 সালে। এইখানে একটু প্যাচ লেগে যায় অনেকে, এটা একটু খেয়াল রাখো। সেটা হলো যকৃতকে রক্তের রিজার্ভার বলা হয় না, কিন্তু প্লীহাকেই বলা হয়। তবে যকৃতও কিন্তু রক্ত সঞ্চয় করে রাখে, ওই যে তাই না, 1500 মিলিলিটার রক্ত সঞ্চয় করে রাখে না। আচ্ছা, এখানে ব্যাপারটা হলো যে কোন একটা সেতুর মধ্যে দিয়ে যদি সারাক্ষণ মানুষজন যাতায়াত করে, তাহলে তো বলবো সেতুতে ভরপুর মানুষজন, এটাই বলবো, তাই না, ভরপুর মানুষজন এরকম। তো আসলে যকৃতের মধ্যে অসংখ্য রক্তজালক, আর তার মধ্যে সবসময়ই রক্ত যে ট্রান্সফার হয়, 1500 মিলিলিটার রক্ত ওখানে সবসময় থেকেই যায়, ট্রান্সফার হওয়ার সময় যাতায়াত করতেই থাকে। কিন্তু আমাদের কেটে কুটে গেলে যকৃৎ সংকুচিত হয়ে রক্ত সাপ্লাই দেয়, ঠিক এরকম ব্যাপারটা ঘটে না। তবে হ্যাঁ, কিছুটা রক্ত তো অটোমেটিকলি তখন প্রেশার পরে রক্ত কমে গেলে কিছুটা রক্ত চলে আসে, এটা। কিন্তু প্লীহা এমন যে সেই সবসময় আলাদাভাবে জমা রেখে দিছে, যদি কোথাও কেটে কুটে যায় ও সংকুচিত হয়ে রক্ত সাথে সাপ্লাই করে দেয়। এই জন্যই প্লীহাকে রিজার্ভার বলা হবে, বুঝছো? কিন্তু হচ্ছে যকৃতকে রিজার্ভার বলা হবে না, বা ব্লাড ব্যাংক বলা হবে না। এই যে এটা কিন্তু দিনাজপুর 23 সালে ক্ষয়ের জন্য আসলো, প্লীহাকে রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক বলা হয় কেন। আচ্ছা, এই দেখো কত মিলিমিটার রক্ত জমা রাখে? 300 মিলিলিটার, 300 মিলিমিটার রক্ত জমা রাখে। তারপর বলছে অধিকাংশ লোহিত রক্ত কণিকা কোথায় ধ্বংসপ্রাপ্ত হয়? এটা মেডিকেল এডমিশন 11 সাল আর রাজশাহী ইউনিভার্সিটি 23 সালে আসছিল। অধিকাংশ লোহিত রক্ত কণিকা কোথায় ধ্বংসপ্রাপ্ত হয়, এটা আসছিল। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে মানে অধিকাংশ লোহিত রক্ত কণিকা প্লীহাতে হয়, যকৃতেও হয়, কিন্তু অধিকাংশ এখানে হয়। এই কারণে যে লোহিত রক্ত কণিকার কবরস্থান বলা হয়, লোহিত রক্ত কণিকার কবরস্থান বলা হয়, এটা মনে রাখবা। এরপর দেখো থাইমাস। থাইমাস হচ্ছে, থাইমাসের সরল বাংলা অর্থ প্রজাপতি সদৃশ।
প্রজাপতি সদৃশ। থাইমাসের সরল বাংলা অর্থ কি? প্রজাপতি সদৃশ, দেখতে প্রজাপতির মতো কিছুটা, এই জন্য এর বাংলা অর্থ প্রজাপতি সদৃশ। থাইমাস প্রজাপতি সদৃশ। আচ্ছা, তো এখন এই যে থাইমাস, এই থাইমাস থেকে আমাদের যেটা লাগবে ৫ম নম্বর লাইন, যে থাইমোসিন ও থাইমোপোয়েটিন হরমোন খরিত হয় এখান থেকে। এখানে একটা ব্যাপার মনে রাখতে হবে, থাইমাস কিন্তু সারা জীবনের জন্য থাকে না, তাই না? ছোটকালে থাকে, ভ্রূণ অবস্থায় থেকে, আস্তে আস্তে এটা ভ্যানিশ হয়ে যায় বা খুব ছোট্ট হয়ে যায়। কিন্তু সে কিন্তু তার আগেই শ্বেতকণিকাগুলোকে যা ট্রেনিং দিয়ে দেয়, ওটাতেই সারা জীবন চলে শ্বেতকণিকাগুলো। তো তার আগে কিন্তু সে এই যে পরিপক্ক কোষগুলোকে টি কোষ এবং টি লিম্ফোসাইট বলে, এটাও মনে রাখবা যে পরিপক্ক কোষগুলোকে টি কোষ বা টি লিম্ফোসাইট বলে। এইসব কোষ থাইমাস থেকে সারা দেহে ব্যবহৃত হয়ে সবশেষে লিম্ফ নোডে স্থায়ী হয়। মানে এই থাইমাস এরা হলো টি লিম্ফোসাইটকে মানে যেহেতু থাইমাসে এটা তৈরি হয়, তো প্রশিক্ষণ প্রাপ্ত হয়, এই জন্য এর নাম হলো টি লিম্ফোসাইট। থাইমাসে যেহেতু এরা হলো প্রশিক্ষণ প্রাপ্ত হয়, মানে শক্তিশালী হয়, এই জন্য টি নাম হয়েছে, থাইমাসের টি থেকে টি নাম হয়েছে। এখান থেকে আর কিছু আসে না। লাল অস্থিমজ্জা থেকে মনে রাখতে হবে, লাল অস্থিমজ্জা হচ্ছে বিভিন্ন অস্থির ভিতরে অবস্থিত স্পঞ্জযুক্ত অর্ধকঠিন ও লাল টিস্যু। লাল অস্থিমজ্জা থেকে লোহিত শ্বেতকণিকা ও প্লেটলেট উৎপন্ন হয়। প্লেটলেট মনে আছে? প্লেটলেটের বাংলা অর্থ কি? হ্যাঁ বলো, অনুচক্রিকা। আরেকটা বাংলা? আবার শুদ্ধ বাংলায় হ্যাঁ, শুদ্ধ বাংলা। প্লেটলেটের শুদ্ধ বাংলা কি? হ্যাঁ, এরকম মনে আছে। আজকে কিন্তু পরীক্ষা থাকলে ওর কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আজকে পরীক্ষাটা নাই। প্লেটলেট মানে লেট মানে ছোট, আর প্লেট মানে থালা, ছোট ছোট থালার মতো, এই জন্য নাম হচ্ছে প্লেটলেট। এদের নাম হচ্ছে কি? প্লেটলেট। বুঝতে পারছো? দেখতে যেরকম সেভাবে নাম। এখানে স্টেম কোষ আজীবন বিভক্ত হয়ে লিম্ফোসাইট সহ সব ধরনের রক্তকণিকার সৃষ্টি হয়। মানে এই লাল অস্থিমজ্জাতেই সব ধরনের রক্তকণিকার সৃষ্টি হয়। এর পরের পৃষ্ঠা দেখো। আচ্ছা, এখানে একটা বিষয় আমি জেনে রাখতে পারো, সেটা হলো যে মানব ভ্রূণে লোহিত কণিকা প্রথম সৃষ্টি হয় কোথায়? অন্য বই আছে মানব ভ্রূণে, অন্য বই আছে মানব ভ্রূণে প্রথম লোহিত কণিকা কোথায় সৃষ্টি হয়? না, ইয়ক বা কুসুমথলিতে। ইয়ক বা ইয়ক মানে বন্ধুদেবনের হয় আর কি। হ্যাঁ, কুসুম আর কি, ডিমের কুসুম, যেটা ডিমের কুসুম। ও কোশ্চেনটা হবে এরকম, মানব ভ্রূণে লোহিত কণিকা প্রথম সৃষ্টি হয় কোথায়? তাহলে বলবো যে ইয়ক স্যাক বা ডিমের কুসুম। এটা পুরো হলো ইয়ক স্যাক। এটা কি স্যার জায়গোট তৈরি হওয়ার পরে? হ্যাঁ, জায়গা তৈরি হওয়ার পরে। জায়গা তৈরি হওয়ার পরে এরকম একটা ঘটনা ঘটে। ধরো এটা জরায়ুর অংশ, এখানে অ্যাম্বিলিকাল কর্ড বা নাড়িভুক্ত বলেন ওটা মানব দিয়ে লোহিত রক্তকণিকার কথা সৃষ্টি হয়। এই যে এইখানে এরকম যখন আকৃতি হয়ে যায়, ঠিক এইখানে একটা কুসুমথলি থাকে, এই জায়গায় এইগুলো তৈরি করে ছাপড়াই দিয়েছে প্রাথমিক অবস্থায়। বুঝছো? এইটার নাম হলো ইয়ক স্যাক বা ডিমের কুসুম। হ্যাঁ, মাছের যেমন থাকে, ঠিক ধরেছো। হ্যাঁ, মাছেও আছে, মাছেও কুসুমথলি আছে, মাছেরও কুসুমথলি থেকে তৈরি হয় ওই রক্তকণিকাও। মাছের ক্ষেত্রে একই কাহিনী, মাছেও এরকম আছে। হ্যাঁ, ঠিক। তোমার এদিকে তো আজকে ভালো ফর্মে আছে, অক্সফোর্ড মানে একই সাথে ডিএমসি হতো, একই সাথে আরো কত কত জায়গা হতো আর কি। হ্যাঁ, পরীক্ষা নাই আর কি। হ্যাঁ, আচ্ছা, পরীক্ষা নাই। আচ্ছা, তাহলে এরপরে দেখো, এরপরে কোথায় হয়? এরপরে হয় হচ্ছে প্লীহাতে। তো তারপরে হচ্ছে লিভার, তারপরে প্লীহা, তারপরে লিভার, এরপরে হলো লিভার, এর পর হলো লিভারে বা যকৃতে আর কি। হ্যাঁ, তারপরে যকৃতে, তারপরে প্লীহাতে। তারপরে প্লীহার পরে তো সরাসরি পূর্ণাঙ্গ যখন মানুষ হয়ে যায় তখন অস্থিমজ্জা, তাই কি? তারপরে পূর্ণাঙ্গ অবস্থায় অস্থিমজ্জা। মানে আমাদের প্রান্তের হাড়গুলা, তাই না? লম্বা হাড়ের প্রান্তের এই অংশগুলা, তাই না? এই অংশগুলা এগুলা আর কি আমাদের কণিকা তৈরি করে। হ্যাঁ, তাহলে এটা অন্য বই আছে, এটা এমনি জেনে রাখলাম। এরপরে দেখো
লসিকা সংবহন, এখান থেকে জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে লসিকা সংবহন কাকে বলে শুধু এইটুকু বলবা। দেখো বোল্ড করা আছে 10তম লাইন সম্ভবত, যে লসিকার মাধ্যমে সম্পূর্ণ সংবহনকে লসিকা সংবহন বলে। পাইছো? আচ্ছা, তারপরে মনে রাখতে হবে হচ্ছে শোধ বা ইডিমা, এটা বোর্ড পরীক্ষা অনেকবার আসছে। শোধ বা ইডিমা ক্ষয়ের জন্য আসে, এটা কিন্তু উপর থেকে লিখতে হবে। ওই যে লসিকা সংবহন, তারপর এক লাইন বাদ দিয়ে লসিকা টিস্যুর দিক থেকে হৃৎপিণ্ডের দিকে প্রবাহিত হয়। লসিকা টিস্যুর দিক থেকে হৃৎপিণ্ডের দিকে প্রবাহিত হয়। এ ধারা অব্যাহত রাখতে হলে ব্যক্তিকে সক্রিয় থাকতে হয়, না হলে টিস্যু তরল বাহিকায় চলাচল করবে না, বরং বাহিকার ভিতরে জমতে শুরু করে, ফলে টিস্যু খুলে যায়। এই অবস্থায় শোধ বলে। মানে হলো, তোমরা তো জানো, এর আগে বলছিলাম শোধ বা ইডিমা মানে হলো স্ফীতি বোঝায় আর কি। হ্যাঁ, শোধ বা ইডিমা মানে স্ফীতি। স্ফীতি মানে এটা কি হয় জানো, যে যারা হলো অনেক সময় ধরে বাস জার্নি করে, যেমন যারা সরাসরি চট্টগ্রাম থেকে রাজশাহীতে আসবে, অনেক সময় বসেই থাকে, তখন পা ফুলে যায়, ওটা কিন্তু লসিকা জমে। ওই যে বলে না যে আমার পায়ে পানি জমেছে, ওইগুলো এই লসিকা জমে। বুঝছো? অনেক ওই জন্য। এবং মেয়েদের বিষয়, মেয়েরা কিন্তু যেখানে বসে সেখানে বসে থাকে, ওরা অত ইয়ে করে না। হ্যাঁ, মায়েরা বিশেষ করে, ওই জন্য ওদের বিষয়। ছেলেরা তো একটু হাঁটাহাঁটি করে, দেখা যাচ্ছে যে থামলো, একটু বের হলো, তাই না? তারপরে অনেক সময় দেখা যায় বের হলো, ছেলেরা তো বিয়াদব হয়, যেখানে সেখানে স্যাঁচার করে পোশাক করে দিল, মানে এরকম, মানে ওই হাঁটাহাঁটি। আর মেয়েরা দেখা যায় যে ওরা একটু ভদ্র, ওরা ওই কারণে পানি কম খায়, পোশাক যেন না হবে, পোশাক যেন না চাইবে, তাই পানি কম খায়। হ্যাঁ, এমনিতে বলা হয়নি যে মেয়েরা মায়ের জাত, মানে ওরা একটু তো বেশি সম্মানিত আর কি। হ্যাঁ, তো ওই জন্য আর কি। আর ছেলেরা তো একটু দুষ্টু প্রকৃতির হয়, তো ওরা মনে করো যে সবসময় ছটফট, যেখানে সেখানে গাছ টাছ কোথায় কি করতে কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, গাছেরও তো হয়তো মানে পোশাকের গন্ধে গাছের হয়তো খারাপ লাগে। না, ওই অনেক পোশাক করে ঘাসের উপরে, ঘাস মরে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছো? মরে যায়, ওদের কষ্ট। ওই যে আচ্ছা, এখন কথা হলো যে লসিকার সিস্টেমটা কি জানো? লসিকার সিস্টেমটা খেয়াল করো। লসিকার সিস্টেম হচ্ছে, তুমি যদি হাঁটাহাঁটি নড়াচড়া করো, তাহলে এই যে নোটগুলো আছে, তো এটা সংকোচন প্রসারণ করবে, এবং এটা হলো মানে শিরাতে আবার ফেরত যাবে। আর তুমি যদি চুপচাপ বসে থাকো, তাহলে এগুলো সংকোচন প্রসারণ করবে না, এবং না করার কারণে যে এখানে জমছে ওখানে, কারণ এটা তো নিচের দিকে তো বেশি যে একটা অভিকর্ষ বল, যেটা অভিকর্ষ বলের কারণে তো আরো বেশি নিচের দিকে পা ফুলবে, তাই কিনা? তো আমি তো মনে করবো বসলে তো আমি ওই ইডিমা হবে, ওই ভয়ে আরো লাফাই উঠি, হাঁটাহাঁটি করে, যে না বসে থাকা যাবে না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তোমার হচ্ছে যে কট্টুক হলো, এখন বাজিয়ে 5টা বাজছে। ও 5টা তো না, কয়টা? 6টা। আচ্ছা, 5 মিনিট আছে। আচ্ছা, তাহলে আচ্ছা, এই আসলটুকু শেষ করে রক্ত আর লসিকা, এইটা কিন্তু গ বা খ দুটোর জন্য করতে হবে। হ্যাঁ, তো তোমরা ইতিমধ্যে বুঝতেই পারছো যে রক্তের মধ্যে সকল উপাদান থাকবে, আর লসিকার মধ্যে খালি আসলে যে মূলত যে শ্বেতকণিকাই থাকবে, অনুচক্রিকা, লোহিতকণিকা থাকবে না, এবং বড় বড় প্রোটিন এগুলো থাকবে না। তাছাড়া রক্তে যা থাকে এদেরও তাই থাকে, তাই না? আর মূলত লোহিতকণিকা না থাকার কারণে এটাকে নাম দেওয়া হয়েছে স্বচ্ছ জল। পার্থক্য সবগুলো করতে হবে? পার্থক্য 4টা পড়লেই যথেষ্ট। 4টা পড়বা, এটা তো সোজাই পারবা আর কি। ধমনী শিরাটা যেহেতু সোজা, এটা একটু শেষ করি। ধমনী শিরা, দেখো যে এখানে হচ্ছে ধমনী শিরার পার্থক্যটা, শুধু ধমনী শিরার পার্থক্য। আচ্ছা, দেখো পার্থক্যটা কিন্তু বরিশাল বোর্ড 21 সালে ক্ষয়ের জন্য আসছিল পার্থক্যটা। হ্যাঁ, পার্থক্যটা, হ্যাঁ, ধমনী শিরার পার্থক্যটা। হ্যাঁ, বলো। ও পার্থক্যটা তো এটা বোঝার তেমন কিছু নাই, খুবই সহজ, নিতেই পারো। খালি একটু বলি যে ধমনী এর ভিতরে লুমেন বা গহ্বর, এটা কি হয়? খুবই চিকন হয় না? ধমনী কি হয়? চিকন হয়, এবং এর বাইরের যে প্রাচীরগুলো খুব মোটা হয়। এর কারণ কি? কারণ এর মধ্যে যে খুব ফোর্সে রক্ত যায় না, ফোর্সে রক্তগুলো ফেটে ফুটে যেন না যায়,
এবং ধমনী সবসময় আমাদের শরীরের অনেক ভিতরের দিকে থাকে, তাই কি না? ভিতরের দিকে থাকে। আমরা বাইরে যা দেখতে পাই না, এগুলো সব শিরা। বাইরে আমরা যা দেখতে পাই সব শিরা, আর যেটা দেখতে পাই না ওটাই হলো ধমনী। অনেকে শিরাও দেখা যায় না, মানে তাই না? মেয়েদের একটু কম দেখা যায়, কখন ওই যে ইনজেকশন দিয়ে ইয়ে করার সময় একটু ঝামেলা হয়, হ্যাঁ হ্যাঁ, কারো কারো দেখা যায় না। তাহলে এই পার্থক্য পর্যন্ত, তাহলে পড়া হচ্ছে এই পার্থক্য পর্যন্ত, ধমনী শিরার পার্থক্য। আর পড়া করে না আসলে তো 5 টাকা হাতে খুঁজে নিয়ে আসবে। হ্যাঁ, পার্থক্যটা হলো বরিশাল বোর্ড 21 সাল খোয়ার জন্য এটা 6টাই পড়তে হবে, এটা 6টাই পড়তে হবে। হ্যাঁ।